পরদিন সকালে নাস্তার টেবিলে পৌঁছে হ্যারি দেখল ডার্সলি তিনজন আগেই টেবিল ঘিরে বসে গেছে। ওরা দেখছিল একেবারে নতুন আনকরা একটি টেলিভিশন। গ্রীষ্মে বাড়ি এসেছে তারই প্রেজেন্টেশন এই নতুন টেলিভিশন। বেচারার খুবই কষ্ট হতো বারবার ফ্রিজ থেকে টেলিভিশন পর্যন্ত হেঁটে যেতে। তাতে সারাদিন বিরামহীন খাওয়ার আনন্দটাই মাটি। এখন অবশ্য বেশ হয়েছে, খাবার আর টেলিভিশন একই জায়গায়। গ্রীষ্মটা ডাডলি কাটিয়ে দিয়েছে শুয়োরের মতো তার কুতকুতে চোখ জোড়া মিনি পর্দার দিকে তাকিয়ে আর মুখ নেড়ে নেড়ে বিরামহীন খাওয়ার মধ্যে দিয়ে। ডাডলি আর গুফো আঙ্কল ভার্ননের মাঝখানে গিয়ে বসল হ্যারি। ওরা কেউ হ্যারিকে জন্মদিনের শুভেচ্ছা তো জানালোই না, খেয়ালও করল না যে সে ঘরে এসে ঢুকেছে। যাকগে, এসবে হ্যারির অভ্যেস হয়ে গেছে। একটা টোস্ট তুলে নিয়ে টিভির দিকে তাকালো সে। খবর হচ্ছে। সংবাদ পাঠক একজন পলাতক আসামি সম্পর্কে কি যেন বলছে। জনসাধারণকে সাবধান করে দেয়া হচ্ছে যে ব্ল্যাক সন্ত্রাস অবস্থায় রয়েছে এবং অত্যন্ত বিপজ্জনক। একটি হটলাইন স্থাপন করা হয়েছে। ব্ল্যাককে দেখা মাত্র সেখানে জানাতে হবে। খবরের কাগজের ওপর দিয়ে মুখ বের করে মুখ ভেঙচে আঙ্কেল ভার্নন বলল, ও বেটা যে কত বদমাস তার ফিরিস্তি আর দিতে হবে না। টেবিলের ওপর বিরাট থাবার ঘুষি মেরে বলল, কখন আর বেটারা শিখবে যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াই এ ধরনের লোকজনের একমাত্র দাওয়া। রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে আন্ট পেটুনিয়া বলল, ঠিক বলেছ। হ্যারি জানে হটলাইনে ব্ল্যাক সম্পর্কে কোনো খবর দিতে পারলে আন্টির চেয়ে খুশি আর কেউ হবে না। বিশ্বের সবচেয়ে বিরক্তিকর এই মহিলা সবচেয়ে বেশি সময় কাটে নিরীহ পাড়া প্রতিবেশীর ওপর গোয়েন্দাগিরি করে। চায়ের কাপটা গলায় উপর করে আঙ্কেল ভার্নন ঘড়ি দেখেই লাফিয়ে উঠল। আমি বরং রওনা হয়ে যাই, মার্চের ট্রেনটা ঠিক 10টায় পৌঁছবে। হ্যারির মাথায় এতক্ষণ উপরতলায় রেখে আসা ব্রুমিস্টিক সার্ভিসিং কিটের কথাই ঘোরাফেরা করছিল। হঠাৎ যেন একটা ধাক্কা খেয়ে সে বাস্তবে ফিরে এলো। আন্টি মার্চ? ওহ নো, তিনি নিশ্চয়ই আসছেন না এখানে। আপনি প্রশ্নটা হ্যারির মুখ থেকে বের হয়ে গেল। আন্টি মার্চ হচ্ছে আঙ্কেল ভার্ননের বোন এবং সারা জীবন ধরেই আন্টি, যদিও তার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, হ্যারিকে এই মহিলা ডাকতে বাধ্য করেছে। মার্জ আন্ট থাকে গ্রামে। বাড়িতে রয়েছে বিশাল বাগান, যেখানে সে বুলডগের খোয়ার করেছে। কুকুরের ভালোবাসার জন্য এখানে এসে বেশি দিন থাকতে পারে না ঠিকই, কিন্তু তার প্রতিবারের আসার ভয়াবহ স্মৃতি হ্যারিকে তাড়িয়ে বেড়ায় সব সময়। ডাডলির 5ম জন্মদিনে এই মহিলা তাকে লাঠি দিয়ে পিটিয়েছিল। তার অপরাধ ছিল ডাডলি তার সাথে মিউজিক কম্পিটিশনে পারছিল না। তাকে পিটিয়ে থামিয়ে দিয়েছিল আন্টি মার্চ। একবার ক্রিসমাস প্রেজেন্টেশন নিয়ে এলো, ডাডলির জন্য কম্পিউটারাইজড রোবট আর হ্যারির জন্য কুকুরের বিস্কিট। যে বছর সে হগওয়ার্টসে গেল তার আগের বছরেই শেষ এসেছিল আন্টি মার্চ। সেবার ভুলে সে মার্জের প্রিয় কুকুর রিপারের পা মারিয়ে দিয়েছিল। আর যায় কোথায়, বিচ্ছু কুকুরটা ওকে তাড়াতে তাড়াতে বাগান পর্যন্ত নিয়ে গিয়ে একেবারে গাছে উঠিয়ে ছাড়ল। কুকুরটা গাছের নিচে বসে থাকলো রাত 12টা পর্যন্ত। ওকেও থাকতে হলো গাছের ওপর। এর আগে কিছুতেই আন্টি মার্চ কুকুরটাকে ডেকে নিয়ে ওকে গাছ থেকে নামার সুযোগ করে দেয়নি। এই ঘটনা মনে করে এখনও ডাডলি হাসতে হাসতে চোখে পানি এনে ফেলে। মার্চ এখানে 1 সপ্তাহ থাকবে এবং আমি তাকে আনতে যাওয়ার আগে কয়েকটা বিষয় মাথায় ঢুকিয়ে নাও। দাঁত মুখ খিচিয়ে বলল আঙ্কেল ভার্নন। টিভি থেকে চোখ ফেরালো ডাডলি। বাপ দুর্বল হ্যারিকে দাঁত মুখ খিচাচ্ছে, এটা ডাডলির সবচেয়ে কাঙ্ক্ষিত বিনোদন। প্রথম, গর্জন করে উঠল আঙ্কেল ভার্নন, মার্জের সাথে কথা বলার সময় তোমার জিহ্বাটাকে ভদ্রচিত রাখবে। জি আচ্ছা, ঠিক আছে, তিক্তভাবে বলল হ্যারি, যদি সে আমার সাথে কথা বলার সময় ঠিক তাই করে। দ্বিতীয়ত, আবার শুরু করলো আঙ্কেল ভার্নন, যেন হ্যারির জবাবটা শুনতেই পায়নি। মার্জ তোমার অস্বাভাবিকতা সম্পর্কে কিছুই জানে না। সে যতদিন থাকবে আমি কোনো অস্বাভাবিক কিছু দেখতে চাই না, বুঝলে? নিজের আচরণ ঠিক রাখবে। আমি রাখব যদি সেও রাখে।
দাঁত কিরমির করে বলল হ্যারি। এবং তৃতীয়ত, এখন আঙ্কেল ভার্ননের চোখ দুটো কুতকুত করছে ওর বেগুনি মুখের উপর। আমরা মার্চকে বলেছি তোমাকে সংশোধন করা যায় না এমন পিচ্চি অপরাধীদের সেন্ট ব্রুটার্স সিকিউর সেন্টারে দেয়া হয়েছে। কি? চিৎকার করে উঠল হ্যারি। এবং তোমাকেও একই কথা বলতে হবে, না হলে তোমার কপালে দুঃখ আছে বাছা। থু! মুখের জমানো থুথু ফেললেন আঙ্কেল ভার্নন। রাগে হ্যারি একেবারে লাল হয়ে গেল। এক দৃষ্টিতে আঙ্কেল ভার্ননের দিকে চেয়ে আছে। এখনও তার কথাটা বিশ্বাস হচ্ছে না। আন্টি মার্চ 1 সপ্তাহের জন্য এখানে আসছে। এটা বলতে গেলে তার জন্মদিনে ডার্সলিদের দেয়া সবচাইতে নিকৃষ্ট প্রেজেন্ট, এমনকি আঙ্কেল ভার্ননের দেয়া পুরনো সেই মোজা জোড়ার চেয়েও। ডাডলির থলথলে কাঁধের উপর দুটো স্নেহের চাপড় দিয়ে রওনা দেওয়ার জন্য পা বাড়ালো আঙ্কেল ভার্নন। হ্যারি বসেছিল ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। হাত থেকে টোস্টটা ফেলে সে আঙ্কেল ভার্ননের পেছন পেছন সামনের দরজায় চলে এলো। আঙ্কেল কোট পরছিল। আমি তোমাকে নিচ্ছি না, দাঁত মুখ খিচিয়ে উঠলেন তিনি। যেন আমি যেতে যাচ্ছি, হ্যারির রেডিমেড জবাব। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। সন্দেহে চোখ শুরু করে আঙ্কেল ভার্নন তাকালো হ্যারির দিকে। হ্যারি দ্রুত বলল, আমাদের স্কুলের মানে হগওয়ার্টসের 3য় বর্ষের ছাত্রদের কখনো কখনো হগসমিট নামক একটি বনে নিয়ে যায়। তাতে কি? ঠাস করে বলে উঠলেন আঙ্কেল ভার্নন দরজার হুক থেকে গাড়ির চাবিটা নিতে নিতে। তোমাকে আমার অনুমোদন পত্রটায় সই দিতে হবে, এই তো? কিন্তু আমি কেন সই করব? খিটখিট করে উঠলেন আঙ্কেল। বেশ, খুব সতর্কভাবে শব্দ বেছে বেছে জবাবটা দিল হ্যারি। আন্টি মার্জের কাছে ভান করা খুবই কঠিন হবে যে আমি ওই সেন্ট না কি যেন নাম ওই স্কুলটায় পড়ি। সংশোধন করা যায় না এমন ক্ষুধে অপরাধীদের জন্য সেন্ট ব্রুটার্স সিকিউর সেন্টার। চিৎকার করে উঠলেন আঙ্কেল ভার্নন। তৃপ্ত হলো হ্যারি আঙ্কেলের স্বরে ভয়ের চিকন একটা সুর আনতে পেরেছে বলে। ঠিক তাই, বলল হ্যারি আঙ্কেল ভার্ননের বিশাল বেগুনি মুখটার দিকে চেয়ে। আমাকে অনেক কিছুই মনে রাখতে হবে, আমাকে সেটা বিশ্বাসযোগ্যও করতে হবে, তাই না? কি হবে হঠাৎ করেই যদি আমার মুখ ফসকে কিছু বেরিয়ে যায়? ঘুষি উঁচিয়ে আঙ্কেল ভার্নন হুঙ্কার দিয়ে উঠল, পিটিয়ে নাড়ি ভুড়ি সব বের করে দেবো হতচ্ছাড়া। হ্যারি সাহস হারালো না। গম্ভীরভাবে বলল, আমাকে পিটিয়ে তক্তা বানালেও আমি যা বলবো সেটা মার্জ আন্টি কোনোদিনও ভুলবেন না। আঙ্কেল ভার্নন মাঝপথে থেমে গেল। ঘুষিটা তখনও উদ্যত, মুখটা কুৎসিত দেখাচ্ছে। কিন্তু আপনি যদি আমার অনুমোদন পত্রটা সই করে দেন, কসম খেয়ে বলছি, তাহলে আপনাদের ওই বানানো স্কুলটার কথাই আমার মনে থাকবে। দ্রুত কথাটা শেষ করল হ্যারি। এবং আমি স্বাভাবিক মানুষের মতোই আচরণ করব। তখনও দাঁত বেরিয়ে আছে আঙ্কেল ভার্ননের। তার কপালের কাছে শিরাটাকে লাফাতে দেখে হ্যারি বুঝল খুব গভীরভাবে হ্যারির প্রস্তাব ভেবে দেখছে সে। ঠিক আছে, অবশেষে বললেন তিনি। আমি তোমার দিকে সবসময় লক্ষ্য রাখব। যদি মার্জের থাকার সময়টা তুমি লাইন মতো চলো এবং যা বলেছি তাই বলো, তবে আমি তোমার ফালতু ফর্মটায় সই করে দেব। চট করে ঘুরে এত জোরে দরজাটা বন্ধ করে বেরিয়ে গেল আঙ্কেল যে উপরের জানালার একটা কাচ খসে পড়ল। হ্যারি আর রান্নাঘরে ফিরে না গিয়ে তার শোবার ঘরে ফিরে গেল। তাকে একজন মাগল মানে মানুষের মতো আচরণ করতে হবে। এখন থেকেই শুরু করা যাক না? মনের দুঃখে সে তার জন্মদিনে সব প্রেজেন্টেশন কার্ড নিয়ে হোমওয়ার্কের সাথে লুকিয়ে ফেলল। হেডউইকের খাঁচার কাছে গেল হ্যারি। মনে হয় এরা ভালো হয়ে গেছে। পাখার নিচে মাথা গুজে দুজনেই ঘুমাচ্ছিল। দীর্ঘশ্বাস ছাড়ল হ্যারি। খোঁচা দিয়ে জাগালো দুজনকে। হেডউইক 1 সপ্তাহের জন্য তোমাকে কেটে পড়তে হবে। হ্যারির স্বর ভারী। এরলের সাথে যাও, রন তোমাকে দেখে রাখবে। আমি একটা চিরকুট লিখে দিব। হেডউইকের বড় বড় চোখ থেকে রাগ ঝরে পড়ছে। আমার দিকে অমন করে তাকিও না, এটা আমার দোষ না। শুধু এইভাবেই রন আর হারমিওনের সাথে আমি হগসমিটে যাওয়ার পারমিশন পাব। 10 মিনিট পর এরল আর হেডউইক জানালা দিয়ে বেরিয়ে উঠতে উঠতে দূর দিগন্তে হারিয়ে গেল।
হেডউইকের পায়ের সাথে রনের জন্য একটা চিঠি লেখা। হ্যারির এখন নিজেকে দুঃখী মনে হচ্ছে। শূন্য খাঁচাটা নিয়ে ওয়ারড্রোপে রেখে দিল সে। মন খারাপ করে বসে থাকার জন্য বেশি সময় পেল না হ্যারি। মুহূর্ত না যেতেই আন্টি পেটুনিয়ার চিলের মতো চিৎকার শোনা গেল। নিচে গিয়ে মহামান্য অতিথিকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করতে হবে। চুলটা ঠিক করো। হ্যারি বুঝতে পারছে না চুল ঠিক করবার দরকারটাই বা কি। মার্চ তো তাকে অপছন্দই করেন। সে নোংরা ভূত হয়ে থাকবে, আন্টি তো সেটাই চায়। ড্রাইভওয়েতে গাড়ি থামার আওয়াজ হলো। গাড়ির দরজা খুলল। দরজা বন্ধ হলো। বাগানের রাস্তায় পায়ের আওয়াজ পাওয়া গেল। দরজাটা খোলো, হিস হিস করে বলে উঠলেন আন্টি পেটুনিয়া। হ্যারির পেটের ভিতরটা গলিয়ে উঠল। তবুও দরজাটা খুলতেই হলো। দরজায় দাঁড়িয়ে আছে আন্টি মার্চ। একেবারে আঙ্কেল ভার্ননের মতো বিশাল শরীর, মাংসলো আর বেগুনি মুখ। ওর গোফও আছে বলে মনে হয়, অবশ্য সেটা তার ভাইয়ের মতো নয়। এক হাতে বিশাল সুটকেস, অন্য হাতে বুড়ো একটা বদমেজাজি বুলডগ। কোথায় আমার ডাডার্স? গর্জন বের হলো মার্জ আন্টির মুখ দিয়ে। কোথায় আমার ভাইয়ের বেটা? হেলতে দুলতে হল থেকে বেরিয়ে এলো ডাডলি। ব্লন্ড চুলগুলো মাথার সঙ্গে লেপটানো। থুতুনির নিচে দিয়ে কোনো রকম উকিঝুঁকি মারছে একটা বোটাই। সুটকেসটা দিয়ে হ্যারিকে প্রায় পিষে ফেলে মার্জ আন্টি এক হাতে কষে ডাডলির গলাটা জড়িয়ে ধরে তার গালে বিশাল এক চুমু খেল। হ্যারি জানে মার্জ আন্টির এই রাক্ষসের সোহাগ ডাডলি সহ্য করে, কারণ বিনিময়ে সে পুরস্কারটা ভালোই পায়। বস্তুত এই মুহূর্তে তার হাতে একটা 20 পাউন্ডের নোট শোভা পাচ্ছে। পেটুনিয়া! মার্জ আন্টির আরেক হুঙ্কার। এগিয়ে গেল আন্টি হ্যারিকে পাশ কাটিয়ে, যেন হ্যারি একটা হ্যাট স্ট্যান্ড। আন্টি মার্চ পেটুনিয়ার হাড্ডিসার চোয়ালের উপর তার বিশাল মুখটা চেপে ধরল। স্মিত হাস্যে এগিয়ে এসে দরজা বন্ধ করল আঙ্কেল ভার্নন। চা চলবে মার্চ? বলল সে। আর আমাদের রিপার কি খাবে? রিপার আমার ওখান থেকেই চা খেয়ে নেবে। বলতে বলতে ওরা সকলেই হ্যারিকে সুটকেস হাতে দরজায় ফেলে রেখে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ একাকী দাঁড়িয়ে থেকে অত বড় সুটকেসটা টানতে টানতে হ্যারি দোতলার বাড়তি বেডরুমে ফিরে গেল। নিচে নেমে দেখে রান্নাঘরে মার্জ আন্টি চা আর ফ্রুট কেক সাবার করছে। এক কোণে রিপার সরাত ছরাত করে চা খাওয়ার কসরত করছে। ওকে দেখে গড়গড় করে উঠল রিপার। হ্যারির দিকে নজর পড়ল মার্জ আন্টির। এই যে, এখনো ওখানেই আছো? ঘেউ করে উঠল যেন সে। হ্যাঁ, হ্যারির ঠান্ডা জবাব। ওরকম অকৃতজ্ঞের মতো হ্যাঁ বলবি না। ভার্নন আর পেটুনিয়া বলে তোকে জায়গা দিয়েছে। আমি হলে কিছুতেই দিতাম না, সোজা এতিমখানায় পাঠিয়ে দিতাম। মুখ ফুটে বলতে ইচ্ছে করল হ্যারির যে ডার্সলিদের সঙ্গে থাকার চেয়ে এতিমখানায় থাকা অনেক ভালো, কিন্তু না, তাকে হগসমিটে যাওয়ার অনুমতি বাগাতে হবে। একটা কাষ্ঠ হাসি ঠোঁটে ফুটিয়ে দাঁড়িয়ে থাকল হ্যারি। হ্যারির সঙ্গে আচরণের ব্যাপারে মার্জ আন্টির সঙ্গে ভার্নন আর পেটুনিয়ার একটা তফাৎ আছে। ওরা দুজন কোনো সময়ই চায় না হ্যারির চোখের সামনে থাকুক, কিন্তু মার্জের ইচ্ছা হ্যারিকে সবসময় ওর চোখের সামনেই থাকতে হবে, যেন নানা ছলচুতায় ওকে অপমান করা যায়। ওর সামনে ডাডলির জন্যে দামি দামি প্রেজেন্টেশন কিনে ওর মনে দুঃখ দেয়া যায়। মার্জ যেন মনে মনে চায় একবার শুধু হ্যারি জিজ্ঞাসা করে দেখুক কেন তার জন্যেও প্রেজেন্টেশন কেনা হচ্ছে না, তাহলেই সে সুযোগ পেয়ে হ্যারিকে যাচ্ছে তাই বলবে। দুপুরের খাবার টেবিলে মার্জ আন্টি বলেই ফেলল, তোমার আর কি দোষ ভার্নন? জন্মেই যদি কারো দোষ থাকে তুমি আর কি করতে পারো? হ্যারি না শোনার ভান করল, কিন্তু তখন তার হাত কাঁপছে আর মুখ লাল হয়ে গেছে রাগে। মনে মনে সে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করল। নিজেকে বলল, অনুমোদন পত্রের কথা মনে করো হ্যারি, হগসমিটে যাওয়ার কথা ভাবো, কিছু বলো না, উঠো না। ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে মার্জ বলল, আসলে এটা জন্মতত্ত্বের মৌলিক একটা বিষয়। কুকুরের বেলায় যদি কুত্তিটার মধ্যে কোনো গলদ থাকে তবে অবশ্যই বাচ্চার মধ্যেও একই গলদ থাকবে। ঠিক সেই মুহূর্তে আন্ট মার্জিয়ার হাতে ধরা ওয়াইনের গ্লাসটা টাস করে ফেটে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল উড়ন্ত গ্লাসের টুকরো, আর ওয়াইনে ভিজে একাকার হয়ে গেল ওর মুখটা। একেবারে দেখার মতো হয়ে গেল।
চুইয়ে চুইয়ে ওয়াইন পড়ছে ওর বিশাল বেগুনি আকারের মুখটা থেকে। মার্চ! তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো পেটুনিয়ার গলা চিরে। তুমি ঠিক আছো তো? ভয় পাবার কিছু নেই, আমি ঠিক আছি। ন্যাপকিন দিয়ে মুখ মুছতে মুছতে আশ্বস্ত করল সে। ওয়াইনের গ্লাসটা বোধহয় বেশি জোরে চেপে ধরেছিলাম। কিন্তু হ্যারির আঙ্কেল আর আন্টি দুজনেই ততক্ষণে ওর দিকে সন্দেহের চোখে দেখতে শুরু করে দিয়েছে। হ্যারি ঠিক করলো পুডিং খাওয়া বাদ দিয়ে তাড়াতাড়ি টেবিল ছেড়ে উঠে যাওয়াই ভালো। বাইরের হলে গিয়ে ধাতস্থ হলো হ্যারির, অনেকদিন পর সে এভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। কাজটা উচিত হয়নি। শুধু যে হক্সমিটে যাওয়া যাবে না তাই নয়, ম্যাজিক মন্ত্রণালয়ও তাকে ঝামেলায় পড়তে হতে পারে। হ্যারি এখনও অপ্রাপ্তবয়স্ক জাদুকর। আইন অনুসারে সে স্কুলের বাইরে ম্যাজিক প্র্যাকটিস করতে পারে না। অবশ্য তার রেকর্ড কখনোই পরিষ্কার ছিল না। মাত্র গত বছরেই সে মন্ত্রণালয় থেকে ওয়ার্নিং পেয়েছে। ওদের কাছে স্কুলের বাইরে ম্যাজিক করার সামান্যতম বাতাসও পৌঁছলে ওকে হগওয়ার্টস থেকে বের করে দেয়া হবে। খাবার টেবিল ছেড়ে ডার্সলিদের ওঠার শব্দ পেয়ে দ্রুত দোতলায় উঠে গেল হ্যারি। পরের 3 দিন মার্চের শত উস্কানিতেও হ্যারি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়নি। ভেতরের প্রাণপণ চেষ্টার কারণে বাইরে তার চেহারায় একটা খড়খড়ে ভাব ফুটে উঠত। এই না দেখে মার্চ তো বলেই ফেলল সে মানসিকভাবে অর্ধেক স্বাভাবিক। অবশেষে সেই কাঙ্ক্ষিত সন্ধ্যাটি এলো। এই বাড়িতে মার্চের শেষ সন্ধ্যা। কোনো ঘটনা ছাড়াই ডিনারটা প্রায় শেষ হয়ে আসছিল। প্রচুর ওয়াইন খেয়েছে মার্চ। ভার্নন ব্র্যান্ডির বোতলটা বের করল। মার্চ, তোমাকে একটু, জিনিসটা ভালো, প্রলুব্ধ করার চেষ্টা করলো আঙ্কেল ভার্নন। একটুখানি, বলল মার্চ। আর একটুখানি, দ্যাটস আ গুড বয়। ডাডলি তার চতুর্থ পাইপটা খাচ্ছিল। আন্ট পেটুনিয়ার কফির কাপে একটু একটু করে চুমুক দিচ্ছিল। টেবিল ছাড়ার জন্য উসখুস করছে হ্যারি, কিন্তু চোখ রাঙানি দিয়ে তাকে বসিয়ে রেখেছে আঙ্কেল। ডিনারের সময়টা পার করতেই হবে। ব্র্যান্ডির খালি গ্লাসটা নামিয়ে রাখল মার্চ। আহ, খাসা ডিনার হয়েছে পেটুনিয়া। নিজের বিশাল পেটের উপর তৃপ্তির হাত বোলালো সে। আমি বড়সড় বাচ্চা পছন্দ করি। ডাডার, তুমি নিশ্চয়ই তোমার বাবার মতো বিরাট এবং স্বাস্থ্যবান হবে। কিন্তু এই দিকে দেখো। হ্যারির দিকে মাথা ঝাঁকালো মার্চ। হ্যারির পেট যেন খামচে ধরল। এটা দেখতে একেবারে ছোট লোকের মতো। কুকুরের মধ্যে ওরকম থাকে। গত বছর আমি ওরকম একটা কুকুরকে ডুবিয়ে মেরেছি। প্রথমে হ্যারি ভাবল ডু ইট ইয়োর সেলফ ব্রুম কেয়ার অ্যান্ড হ্যান্ডবুক সম্পর্কে, মনটাকে অন্যদিকে নেয়ার জন্য। আন্টি মার্চ চালিয়ে যাচ্ছে। আমাকে আরও একটা ব্র্যান্ডি দাও। তা যা বলছিলাম সেদিন, রক্তের মধ্যেই দোষ থাকে। আমি তোমার পরিবারের বিরুদ্ধে কিছু বলছি না পেটুনিয়া, কিন্তু তোমার বোনটা ছিল জঘন্যতম খারাপ, ঘোড়ার ডিম। সবচেয়ে ভালো পরিবারগুলোর মধ্যেও এরকম 1-8 থাকে। তারপর সে একটা বখাটের সঙ্গে ভেগে গেল, আর তার ফল তো দেখতেই পাচ্ছ, আমাদের সামনে বসে আছে। হ্যারি তার প্লেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই পটার! ব্র্যান্ডির বোতল থেকে আরও একটু ঢালল মার্চ। যতটা ঢালল তার চেয়ে বেশি টেবিলে ফেলল। ভার্নন, তোমরা তো আমাকে কোনোদিনই বলনি ওর বাপটা কি করতো। ও মানে, হ্যারির দিকে চেয়ে বলতে চেষ্টা করলো ভার্নন। ও বেকার ছিল, যেমন ভেবেছিলাম। একটি অকম্মা, চাল নেই, চুলো নেই, কুড়ে একটা কাজ করেনি কখনো। আমার বাবা কখনোই সেরকম কিছু ছিলেন না, দৃঢ় স্বরে বলল হ্যারি। পুরো ডিনার টেবিলে পিনপতন স্তব্ধতা। হ্যারি রাগে কাঁপছে। জীবনে তার এরকম রাগ আর কখনো হয়নি। আরও ব্র্যান্ডি! চিৎকার করে উঠল ভার্নন। ওকে একেবারে সাদা দেখাচ্ছে। আর্চির গ্লাসে বোতলটা উপর করে দিল। এই ছেলে, যাও উপরে গিয়ে শুয়ে পড়ো। না ভার্নন, না। একটা হেঁচকি তুলল মার্চ। ওকে বলতে দাও। ক্রুর চোখ জোড়া যেন হ্যারিকে এফোর ওফোর করে ফেলবে। বলে যা রে ছোকরা, বাপ মায়ের জন্য গর্ব হচ্ছে? গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আশা করি মাতাল ছিল দুজনেই। ওরা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়নি। হ্যারি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ওরা অ্যাক্সিডেন্টেই মারা গেছে, পাজি মিথ্যুক কোথাকার। আর তোকে ছেড়ে গেছে তাদের নির্দোষ আত্মীয়দের বোঝা করে। তুই একটা বেয়াদ্দপ, অকৃতজ্ঞ।
হঠাৎ মার্জের কথা বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সে কথা হারিয়ে ফেলেছে। মনে হলো সে রাগে ফুলছে এবং আশ্চর্য, ফোলা কমছে না, সে কেবল ফুলেই চলেছে। ওর বিরাট বেগুনি মুখটা ফুলছে, কুতকুতে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে এবং মুখটা ফুলে এত টানটান হয়ে গেছে যে কথা বলার আর কোনো উপায় নেই। পর মুহূর্তে তার টুইড জ্যাকেটের কয়েকটা বোতাম ছিঁড়ল পটপট করে। একটা দৈত্যকার বেলুনের মতো আন্ট মার্জ ফুলেই চলেছে। পেটটা ফুলতে ফুলতে কোমরের বেল্টের বাঁধন ছিঁড়ে ফেলল। আঙুল এক একটা ফুলে সত্যিকার অর্থেই কলাগাছ হয়ে গেল। মার্চ! একসাথে চেঁচিয়ে উঠল ভার্নন আর পেটুনিয়া। ফুলতে ফুলতে মার্জের রাক্ষসী বপুটা চেয়ার ছেড়ে সিলিংয়ের দিকে উঠতে শুরু করলো। এখন সে পুরোপুরি একটা গোল ফুটবলের মতো হয়ে গেছে। ওর হাত পা ঝুলছে অদ্ভুতভাবে। রিপার দৌড়ে ঘরে এসে ঢুকল। পাগলের মতো ঘেউ ঘেউ করছে কুকুরটা। আঙ্কেল ভার্নন মার্জের পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করতে গেলে নিজেই ওর টানে উপরে উঠে গিয়েছিল প্রায়। পর মুহূর্তে লাফিয়ে উঠে রিপার ওর পা কামড়ে ধরল। কেউ থামাবার আগেই হ্যারি সবেগে ঘর থেকে বের হলো। লক্ষ্য সিঁড়ির নিচের কাপবোর্ড। কাছাকাছি পৌঁছতেই কাপবোর্ডের দরজাটা জাদুর গুণে আপনা আপনি খুলে গেল। এক মুহূর্ত দেরি না করে সে তার ট্রাঙ্কটা বের করে সামনের দরজার কাছে রাখল। দৌড়ে উপরে গেল হ্যারি। বিছানার নিচে হুমড়ি খেয়ে পড়ে আলগা করা ফ্লোরবোর্ডটা একটানে খুলে তার সব বই আর জন্মদিনের প্রেজেন্টেশন সহ বালিশের ওয়্যারটা বের করে ফেলল। হেডউইকের খালি খাঁচাটা হাতে নিয়েই দৌড়ে নিচে এলো ট্র্যাঙ্কটার কাছে। ঠিক সেই সময় ঠাস করে দরজা খুলে বেরিয়ে এলেন আঙ্কেল ভার্নন। পা তার রিপারের কামড়ে রক্তাক্ত। চিৎকার করে উঠল, এদিকে আয়, এদিকে আয় হতভাগা, ওকে ঠিক করে দিয়ে যা। হ্যারির রাগ তখন বেপরোয়া। এক লাথি মেরে সে তার ট্রাঙ্কটা খুলে জাদুর কাঠিটা হাতে নিয়ে আঙ্কেল ভার্ননের দিকে তাক করল। ওর যা প্রাপ্য তাই সে পেয়েছে। খবরদার, আপনি আমার কাছে আসবেন না। পেছনে হাত নিয়ে দরজার হুকটা খুলে ফেলল হ্যারি। আমি যাচ্ছি, যথেষ্ট হয়েছে, আর না। পর মুহূর্তেই বাড়ির বাইরে বেরিয়ে এলো হ্যারি। অন্ধকারে ভারী ট্যাঙ্কটা টেনে নিয়ে যাচ্ছে, আরেক হাতে ঝুলছে প্রিয় পেঁচা হেডউইকের খাঁচাটা।